একদলীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করে সংসদের আগামী অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিল উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবিধান থেকে এক চুলও না নড়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা সমালোচনা করে বেগম জিয়া বলেছেন, জনগণ জাগলে সরকারের অস্তিত্ব নড়বড়ে হয়ে যাবে। সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেয়া বক্তৃতায় এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা। সোমবার দুপুর ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থলে আসতে থাকেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিকেল ৫টার দিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসে বেলুন ও পায়রা উড়িয়ে দলের অঙ্গ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া সংসদে বিল পাশ করে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। কাকে নিয়ে নির্বাচনে যাবে আপনারা? একদলীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না, করতে দেওয়া হবে না। এখনো সময় আছে, পার্লামেন্ট ডেকেছেন, পার্লামেন্টে বিল নিয়ে আসেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিল নিয়ে আসেন, পাশ করেন, দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। দলীয় সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরকার এক চুলও নড়বে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, জনগণের আন্দোলনের তোড়ে বিলীন হয়ে যাবে সরকারের সব দম্ভ। এক চুলও নড়বেন না। আমরা বলতে চাই, জনগণের আন্দোলন এমন শুরু হবে যে আন্দোলনে আপনাদের চুল তো থাকবেই না, এলোমেলো হয়ে সব আপনারা দিশেহারা হয়ে যাবেন। বিভক্তির রাজনীতির বদলে আগামী দিনে দেশে ঐকমত্য ভিত্তিক নতুন ধারার রাজনীতি ও সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলেন খালেদা জিয়া। আমরা নতুন ধারার রাজনীতি করব, সরকারও নতুন ধারার হবে। আমরা এখানে বিভক্তি নয়, ঐক্য সৃষ্টি করব। বাংলাদেশের সকলকে নিয়ে রাজনীতি করব, আর আওয়ামী লীগ বিভক্ত করতে চায়। এছাড়া ক্ষমতায় এলে যোগাযোগ, তথ্য প্রযুক্তি, কৃষি ও শিক্ষা সহ সব ক্ষেত্রে বিএনপি উন্নয়নের নতুন মাত্রা যোগ করবে বলেও ঘোষণা দেন বেগম জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। জোটকে শক্তিশালী করতে ঈদুল আজহা পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে ১৮ দল। এর মধ্যে রয়েছে জেলায় জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভাও। বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আবারও সময় নষ্ট না করে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। এই সময়ের মধ্যে দেশে আর কি রকম ঘটনা ঘটছে, সরকার কি কি পদক্ষেপ নিচ্ছেন, তার উপরে ভিত্তি করে আমাদের পরিবর্তিত কর্মসূচি আসতে পারে, সেটা আমরা তখনই জানাবো। আমরা সরকারকে এখনো সময় দিচ্ছি। আমরা আশা করছি যে সরকারের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা যে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, আমরা যে কোনো ভায়োলেন্স চাই না, আমরা যে সহিংসতা করতে চাই না, আমরা দেশকে একটা অনিশ্চিত অস্থিতিশীল অবস্থায় ফেলতে চাই না, সেই কারণেই আমরা এই আন্দোলনের এই ধারাতে যাচ্ছি। এদিকে নির্বাচন নিয়ে এখনো বিরোধী দলের সঙ্গে সংলাপের সুযোগ আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। সন্ধ্যায় মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতদের জানানোর জন্য এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অধিকারে নির্বাহী আদিলুর রহমান খান শুভ্রর বিষয়েও আলোচনা হয়। তার গ্রেফতার নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করলে রাষ্ট্রদূতরা সন্তোষ প্রকাশ করেন বলে জানান দীপু মনি। রোববার হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করে সোমবার বিকেলে বৈঠকটি করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের পক্ষে প্রতিনিধিরা অংশ নেন। সুযোগ তো আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় আছে। মাননীয় প্রধানমন্ত্রী তো বলেননি যে আলোচনার জায়গা নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সংবিধান সম্মতভাবে আগামী নির্বাচনটি অনুষ্ঠান করব। সেই সাংবিধানিক বিধানের ভেতরে যেখানেই যতটুকু ফ্লেক্সিবিলিটি আছে সেটুকু নিয়ে তো নিশ্চয়ই আমাদের আলোচনা হতে পারে। সরকার একজন আইন ভঙ্গ করবার জন্যই এবং সুস্পষ্ট অভিযোগেই তাকে গ্রেফতার করেছে। আমার যে ব্যাখ্যা, আমি যেটি জানিয়েছি তাদেরকে, সেটি তারা
শুনেছেন এবং সেটিতে আমার কাছে মনে হয়েছে যে তারা সন্তুষ্ট। তথ্য প্রযুক্তির অপপ্রয়োগের সর্বোচ্চ শাস্তি 14 বছর জেল ছাড়াও কিছু কিছু অপরাধ জামিন অযোগ্যের বিধান রেখে তথ্য ও প্রযুক্তি সংশোধন অধ্যাদেশ 2013 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া লাইসেন্স ছাড়া MLM ব্যবসা করলে সর্বোচ্চ 10 বছর শাস্তির বিধান রেখে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম আইন 2013 অনুমোদন করেছে মন্ত্রিসভা। 90-এর দশকে বাংলাদেশে MLM বা মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা শুরু হলেও 2000 সালের দিকে এই ব্যবসা দ্রুত বিকাশ হয়। তবে এই ব্যবসার জন্য আলাদা আইনি কাঠামো না থাকায় প্রতারণার ঘটনাও ঘটতে থাকে। 2012 সালে MLM ব্যবসা নিয়ন্ত্রণে আলাদা আইন করার উদ্যোগ নেয় সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন আইনে বলা হয়েছে MLM ব্যবসা করতে চাইলে কোম্পানি গঠন এবং এর জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। বর্তমানে যে সমস্ত মাল্টি লেভেল কোম্পানি মার্কেটিং কোম্পানি চলছে তাদের কার্যক্রম বন্ধ হবে না, তবে তাদেরকে লাইসেন্স নিতে হবে। 90 দিনের মধ্যে এই আইনের আওতায় লাইসেন্স দিতে হবে, ততদিন তারা চালাতে পারবে। এছাড়া তথ্য প্রযুক্তি আইনের সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে মন্ত্রিসভা, যেখানে গুরুতর অপরাধের জন্য কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করা যাবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যাপক ব্যবহার অপপ্রয়োগ আমরা লক্ষ্য করছি, এইটিতে অ্যাড্রেস করতে হবে, এটাতে রোধ করতে হবে এবং সেই জন্য সর্বোচ্চ 10 বছরের বদলে করা হয়েছে, ন্যূনতম 7 বছর এবং সর্বোচ্চ 14 বছর করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে অধ্যাদেশটি এমন সময় অনুমোদন হলো যখন প্রধান বিরোধী দল সমর্থক পত্রিকা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং মানবাধিকার সংস্থা অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান শুভ্র আটক রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে। এছাড়া জামিনে রয়েছেন একই আইনে আটক বেশ কয়েকজন ব্লগার। আইন তো কোনো ব্যক্তির জন্য সংশোধন করা হয় না। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। 1971 সালে 14 ডিসেম্বর খালেক মজুমদার নামে এক আলবদর শহীদুল্লাহ কায়সারকে অপহরণ করে আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের হাতে তুলে দেয়। শহীদ এ সাংবাদিকের স্ত্রী পান্না কায়সার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দুই আলবদর নেতার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় একথা জানান। তিনি তার জবানবন্দিতে বলেন, 14 ডিসেম্বর বিকেল 5টার দিকে মুখ ঢাকা অবস্থায় 4 থেকে 5 জন আলবদর তাদের কায়েরটুলির বাসায় আসে। সেখান থেকে জোর করে খালেক মজুমদার কাদা মাখা একটি মাইক্রোবাসে তুলে শহীদুল্লাহ কায়সারকে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এর মধ্যে রায়েরবাজার বধ্যভূমিতেও তার লাশ পাওয়া যায়নি বলে জানান পান্না কায়সার। ট্রাইব্যুনাল 2-এ দেয়া এ সাক্ষ্যে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে লেখা ছাড়াও মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার কারণে শহীদুল্লাহ কায়সার পাক হানাদার ও আলবদরদের টার্গেটে পরিণত হয়েছিলেন। যখন দেশ স্বাধীন হলো বেলা প্রায় 10টা-11টার সময় তার দেবরকে নিয়ে তিনি প্রথম মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে যান এবং সেখানে রুমে সুপ রক্ত দেখেন, রক্তের দাগ দেখেন। সেখান থেকে কাউকে না পেয়ে তিনি তো পরবর্তী সময়ে রায়ের বাজারের বধ্যভূমিতে যে কাদা অবস্থায় তিনি শত শত লাশের মধ্যে তার স্বামীকে উল্টি পাল্টিয়ে দেখেছেন, কিন্তু সেখানেও তার স্বামীকে লাশ পাওয়া যায়নি। এদিকে 1971 সালের মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক জামাত নেতা আব্দুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনকে আগামী 15 সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকালে তার বিরুদ্ধে এই মামলা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সাথে আব্দুস সুবহানকে ধানমন্ডির সেফ হোমে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়। পরে আসামি পক্ষ থেকে এর বিরোধিতা করা হলে আগামী 22 আগস্ট এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলার তদন্ত শেষ পর্যায়ে জানানো হলে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার তারিখ নির্ধারণ করে দেন। হঠাৎ করে সৃষ্ট অস্থিরতা দূর করতে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে ডিসিবি। 1 সপ্তাহের মধ্যে আমদানি করা পেঁয়াজ খোলা বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আজ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ডিসিবির এক বোর্ড সভায় 3 পদ্ধতিতে নিত্য প্রয়োজনীয় এই পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে পার্শ্ববর্তী দেশগুলো আমদানি করা হবে সরাসরি, পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমদানি করা হবে সরাসরি। এছাড়া সভায় আন্তর্জাতিক কোটেশন এবং আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে মোট 5000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। রাতের সময় আরো থাকছে অভিমান নিয়েই যেন চলে গেলেন জনপ্রিয় বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতি। শ্রদ্ধা নিবেদনে কাল মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
হবার ঘটনায় মেয়ে ঐশীর জড়িত থাকার আরো কিছু তথ্য পেয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিবি কার্যালয়ে উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হত্যাকারীর সংখ্যা নিয়ে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি, পাশাপাশি মোটিভ সম্পর্কেও খুব পরিষ্কার হতে পারিনি। তবে যেটি বললাম, অর্থাৎ ঐশী রহমান পরিকল্পনা এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। খুন করার আগে তাদেরকে কফির সাথে যে ওষুধ মিশানো হয়েছিল, এটি ঐশী রহমানের ভাষ্যমতে 10টি ঘুমের ট্যাবলেট মিশানো হয়েছিল। মেয়ের হাতে বাবা মা খুনের অভিযোগ ওঠায় স্তম্ভিত পুরো দেশ। এ ধরনের ঘটনাগুলো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অশনি সংকেত বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা। আর মাদক নিয়ন্ত্রণের সঙ্গে জড়িতরা বলছেন, বাবা মায়ের অসাবধানতা এবং উদাসীনতার কারণে এই সন্তানরা জড়িয়ে পড়ছেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ কাউন্সেলিং এর উপরও জোর দেন তারা। ইহসান জুয়েলের বিশেষ রিপোর্ট। 2010 সালের 24 জুন মা এবং তার কথিত প্রেমিকের হাতে শিশু সামিউল হত্যার ঘটনায় ঘৃণা এবং বিস্ময়ের মিশ্র অনুভূতি জন্ম দিয়েছিল পুরো দেশে। তার ঠিক 3 বছর পর এবার সন্তানের হাতে বাবা মা খুনের অভিযোগ আবারও ভাবনায় ফেলেছে দেশের মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেই হতাশা গোপন করেননি সাধারণ মানুষ। কেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ? পরিবার এবং সামাজিক নিরাপত্তা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে তোলা সাম্প্রতিক ঘটনাবলীকে এখনই বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যেতে রাজি নন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। এখনই এই ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর জোর দিচ্ছেন তারা। এটা কিন্তু একটা ঘন্টা, ইটস এ বেল টু দ্য এভরি ডোর অফ এভরি হাউস। এই নকিং যে হইলো, এই নকিং এ পিতামাতা সচেতন হওয়া উচিত। এটা খুবই আনএক্সপেক্টেড। এই ঘটনাটা কিন্তু কমন, যে বাবা মায়ের সাথে কনফ্লিক্টের বিষয়টা এখনকার ছেলে মেয়েদের সাথেও আবার আমাদের একই রকমের গ্যাপ তৈরি হচ্ছে জেনারেশন গ্যাপের কারণে। তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব ছিল, এবং তাকে কন্ট্রোল করতে গিয়ে শিকল দিয়ে বাঁধে রাখা ঘরে এইটাই কিন্তু কাল হয়ে গেল। তবে এই ধরনের ঘটনা প্রতিরোধে সবার আগে পরিবারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। বলছেন, ভয়াবহ নেশার কবল থেকে আগামী প্রজন্মকে রক্ষায় রাষ্ট্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা। সরকারের একটা ইমিডিয়েট টাস্ক ফোর্স গঠন করা উচিত, যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। প্রতিটা স্কুলে কাউন্সিলর নিয়োগটা বাধ্যতামূলক করা হয়। বাংলাদেশে অত সাইকোলজিস্ট নাই, প্রতিটা স্কুলে একজন ভালো ট্রেনিং পাওয়া একজন শিক্ষক থাকবেন, যারা এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবেন। তারা বলছেন, একজন ঐশীকে দিয়ে যেমন পুরো সমাজ কাঠামোকে বিবেচনা করা ঠিক হবে না, তেমনি এই ধরনের ঘটনাগুলোকে এড়িয়ে গেলে তা থেকে পরবর্তীতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কাও থেকে যায়। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ঐশীকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার বিষয়টি মানবাধিকার লঙ্ঘন করে বলে দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। তিনি বলেছেন, ঐশীর প্রকৃত বয়স লুকানো হয়েছে এবং তা করা হয়েছে থানা পুলিশের সহায়তায়। তিনি আরো বলেন, 17 বছর বয়সের যে কাউকেই আইন অনুযায়ী শিশু বলে গণ্য করা হয়ে থাকে। সকালে মানবাধিকার কমিশন কার্যালয়ে সময় সংবাদকে তিনি এই কথা জানান। শিশু আইন 2013 আমাদের জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয়েছে। জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে আমরা 74 সালের আইনটি সংস্কার করে নতুন একটি আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন একটি আইন আমরা প্রণয়ন করেছি। এই ঘটনার ক্ষেত্রেই আইনটিকে চরমভাবে অবমাননা করা হচ্ছে। তাকে নিয়ে যাওয়া আদালতে এই সব কাজগুলো কিন্তু প্রবেশন অফিসারের সম্মতিতে, তার উপস্থিতিতে হতে হবে, এটি আইনের নির্দেশ। কিশোর আদালত সেখানে তাকে নিয়ে যাওয়ার কথা। মানসিকভাবে সে স্বাভাবিক কি না, এই পরীক্ষাটিও কিন্তু করা খুব জরুরি বলে আমাদের কাছে মনে হয়। দেখছেন রাতের সময়, আমাদের সঙ্গেই থাকুন। এর উপর যতটুকু জীবন রক্ষা আছে সবগুলো এখন আমাদের বাংলাদেশে, এবং আছে বলে আমরা মনে করি যে বাংলাদেশ এখন আপনি যেখানেই যান না কেন পৃথিবীতে, যদি পাটের উপর কোনো কথা ওঠে বাংলাদেশকে তারা ইগনোর করতে পারবে না। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা প্রত্যাশা করেন পাটের সার্বিক মান উন্নয়নে কাজ করবে এই আবিষ্কার। আমরা এখন দুইটার জিনোম সিকোয়েন্স জানার ফলে আমরা কিন্তু এই কোন কোন জিন এই ব্যারিয়ার হিসেবে কাজ করছে সেগুলোকে আমরা রিজলভ করতে পারবো।
তখন আমরা হয়তো এই দুইটার মিশ্রণে আরেকটা ভ্যারাইটি ডেভেলপে অনেক বেশি অবদান রাখবে। সংবাদ সম্মেলনে জানানো হয় পাটের উপর 5টি পেটেন্ট দাবি করে এরই মধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। 2012-13 অর্থ বছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবসার অধীনে 8টি ইপিজেডে প্রায় 15.5% রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান বাড়ার হার দাঁড়িয়েছে 5.86%। বেবসা আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গেল অর্থ বছরে 8টি ইপিজেডের শিল্প কারখানাগুলো মোট $485 কোটি পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে সর্বোচ্চ $209 কোটি 51 লাখ পণ্য রপ্তানি করে প্রথম স্থানে আছে চট্টগ্রাম ইপিজেড। নতুন কর্মসংস্থান তৈরিতেও শীর্ষে রয়েছে এই ইপিজেড। গত অর্থ বছরে এতে মোট 8,732 বাংলাদেশি চাকরি হয়েছে, আর বাকি 7টি ইপিজেডে 26,837টি কর্মসংস্থান হয়েছে। বর্তমানে ইপিজেডগুলোতে চালু আছে 419টি শিল্প আর বাস্তবায়নাধীন আছে 143টি। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। দিচ্ছি রাতের সময় শীর্ষ সংবাদগুলো। সংসদের আগামী অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিল উত্থাপনের আহ্বান বেগম জিয়ার। ঈদুল আজহা পর্যন্ত 18 দলের কর্মসূচি ঘোষণা। তথ্য প্রযুক্তি সংশোধন অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদন। অপপ্রয়োগে সর্বোচ্চ শাস্তি 14 বছর জেল, কিছু অপরাধ জামিন অযোগ্য। 71-এ এক আলবদর মঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের হাতে তুলে দেওয়ার পরই নিখোঁজ হন শহীদুল্লাহ কায়সার, শ্রী পান্না কায়সারের সাথে। বাজারে অস্থিরতা কাটাতে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত টিসিবির, 1 সপ্তাহের মধ্যেই আসবে খোলা বাজারে। এবং মেয়ের হাতে বাবা মা খুনের অভিযোগ ওঠায় স্তম্ভিত দেশ, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অশনি সংকেত বলছেন মনোবিজ্ঞানীরা। জন্য লোকসঙ্গীত ও বাউল গানের বরেণ্য শিল্পী আব্দুর রহমান বয়াতির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে কাল সকাল 11টায়। পরে তাকে তার নিজ বাড়ি রাজধানীর দয়াগঞ্জে দাফন করা হবে। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 2003 সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন আব্দুর রহমান বয়াতি। এরপর থেকে তিনি আর গানের জগতে ফিরতে পারেননি। সর্বশেষ 2011 সালে আবারও একই রোগে আক্রান্ত হলে পুরোপুরি অন্ধ হয়ে যান তিনি। মন আমার দেহ ঘড়ি সহ অসংখ্য বাউল গানের স্রষ্টা, গুণী শিল্পী, সঙ্গীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন তিনি। মন আমার দেহ গরি সন্ধান করি কোন মেস্তরি বানায় আছে। মন আমার দেহ গরি একটা সাবি মারিয়া দিচ্ছে সারা, সাবি মাইরা দিচ্ছে সারিয়া জনম বইরা চলিতেছে। আজকে সেই সাফি বন্ধ হয়ে গেছে গা, এ সাফি আজ নাই, বন্ধ। এই জন্য সবাইকে বলবো যে তাকতে এদেরকে যত্ন করার জন্য। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বহুল আলোচিত ফেলানী হত্যা মামলায় ফেলানীর বাবা ও মামার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ভারতীয় সময় সকাল 10টায় তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর 2টায়। প্রথমে ফেলানীর মামার সাক্ষ্য নেওয়া হয়, পরে তার বাবা সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণের সময় বাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন। তবে সাক্ষ্য গ্রহণ সম্পর্কে বিজিবি বা বিএসএফ এর কাছ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার পর ফেলানীর বাবা ও মামার বুধবার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে পিপি আব্রাহাম লিঙ্কন এবং 45 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হককে নিয়ে ফেলানীর স্বজনরা গত রোববার কুড়িগ্রাম থেকে কুচবিহার যান। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। ভারতের বিহারে এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে 37 জন নিহত হয়েছে। সোমবার রাজ্যের খাগাড়িয়া জেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানায় পাটনাগামী শাহরাশা পাটনা রাজরানী ট্রেনটি খাগাড়িয়া স্টেশনের দিকে দ্রুত গতিতে ছুটে আসছিল। এ সময় বেশ কিছু সংখ্যক তীর্থযাত্রী ট্রেন লাইন পার হতে গেলে ট্রেনটি তাদের মারিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই 15 জন মারা যায়। কিছু দূরে গিয়ে ট্রেনটি থামলে উত্তেজিত জনতা এর চালককে ধরে গণপিটুনি দেয়। এতে ট্রেন চালকও প্রাণ হারান। এরপর ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয় তারা। ওই ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর কমপক্ষে আরো 22 জন মারা যান। কাল কক্সবাজারে নির্মাণাধীন স্টেডিয়াম পরিদর্শনে যাবার কথা রয়েছে আইসিসির পরিদর্শক দলের। তবে গেল 4 দিনের ভারী বর্ষণে স্টেডিয়ামে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বেশ বিপাকে পড়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। যদিও 2014 সালের মহিলা টি-20 বিশ্বকাপের জন্য এই ভেন্যুটি নির্দিষ্ট সময়ের আগেই প্রস্তুত করা সম্ভব হবে বলে দাবি করেছিলেন তারা। আমাদের কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2014 সালে মহিলা টি-20 বিশ্ব আসরের ভেন্যু হিসেবে নির্ধারিত হয় কক্সবাজার স্টেডিয়াম। এর প্রেক্ষিতে গেল 5 মাস ধরে কক্সবাজার পর্যটন গলফ মাঠে চলছে নির্মাণ কাজ। তবে গেল কয়েকদিনের ভারী বর্ষণ এবং বৈরী আবহাওয়ায় ব্যাহত হয় নির্মাণ কাজের অগ্রগতি। এমন অবস্থায় ঢাকায় অবস্থানরত আইসিসির পরিদর্শক দলের নির্মাণাধীন এই ভেন্যুটি পরিদর্শনে যাবার কথা রয়েছে। আর এমন সময় ভারী বর্ষণে পুরো স্টেডিয়াম জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতাও। পুরো বিষয়টি নিয়ে তাই কর্তৃপক্ষ পড়েছেন কিছুটা বিপাকে। কাজ চলছে, কাজের ফিনিশিংটা হয় নাই, সেক্ষেত্রে জলাবদ্ধতাটা একটু বেশি দেখা যাবে। এখানে সিস্টেমগুলি যখন কমপ্লিট হয়ে যাবে, মাঠের পরিপূর্ণভাবে বালি চলে আসবে এবং ঘাস উঠে যাবে, তখন আর এটাকে জলাবদ্ধ ওইভাবে দেখা যাবে না। এবং খেলা যখন হবে সেই সময় তো আমরা ড্রাই সিজন, তখন আর আমাদের মাঠে কোনো পানির সমস্যা থাকবে না। তবে সোমবার সকালে বৃষ্টি কমে আসার পর থেকে পুরো দমে চলছে কাজ। আর বিসিবি কর্মকর্তাও জানালেন বৃষ্টি নির্মাণ কাজে তেমন বাধা সৃষ্টি করতে পারেনি। কাজের অগ্রগতি দেখে আইসিসি প্রতিনিধি দলও সন্তুষ্ট হবে বলে তার দাবি। কক্সবাজারে বৃষ্টি সেপ্টেম্বর পর থেকে আর থাকে না, তো বৃষ্টি আমাদের জন্য কোনো সমস্যা না। আমাদের দুটি মাঠ, মেইন মাঠ এবং প্র্যাকটিস গ্রাউন্ড, দুটা শেষ হয়ে গেছে প্রায়। এবং যে রোডের কাজ এবং বাউন্ডারি ওয়ালের কাজ, সেটাও শেষের পর্যায়ে। আমরা আশা করছি যে আইসিসি ভেন্যু ইন্সপেকশন দল এটা দেখে খুশি হবেন। 157 কোটি টাকা বরাদ্দকৃত এই স্টেডিয়ামকে ঘিরে কক্সবাজারবাসীরও রয়েছে স্বপ্ন। তাই সকল প্রতিকূলতা উতরে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে সফল হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা কক্সবাজারবাসীর। সময় সংবাদ, কক্সবাজার। রাতের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সংসদের আগামী অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিল উত্থাপনের আহ্বান বেগম জিয়ার। ঈদুল আজহা পর্যন্ত 18 দলের কর্মসূচি ঘোষণা। তথ্য প্রযুক্তি সংশোধন অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদন। অপপ্রয়োগের সর্বোচ্চ শাস্তি 14 বছর জেল, কিছু অপরাধ জামিন অযোগ্য। 71-এ এক আলবদর মঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের হাতে তুলে দেওয়ার পরই নিখোঁজ হন শহীদুল্লাহ কায়সার, স্ত্রী পান্না কায়সারের সাক্ষ্য। বাজারে অস্থিরতা কাটাতে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত টিসিবির। 1 সপ্তাহের মধ্যেই আসবে খোলা বাজারে। এর হাতে বাবা মা খুনের অভিযোগ ওঠায় স্তম্ভিত দেশ। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অশনি সংকেত বলছেন মনোবিজ্ঞানীরা। এবং জীবন রহস্য উন্মোচনে সহজ হবে পাটের নতুন নতুন জাত উদ্ভাবন। ফিরে আসবে সোনালী আঁশের গৌরব, দাবি বিজ্ঞানীদের। এই ছিল আমাদের রাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ের।